মেঘ, এভাবে কিছু ছুড়িস না, কারোর মাথায় পড়লে সর্বনাশ হয়ে যাবে। পরে খবরের হেডলাইন হবে ভার্সিটির প্রথম দিনই টিসি পেল দুই বান্ধবী। বলতে বলতেই দোতলা থেকে ছুঁড়ে ফেলা ইটের টুকরো গিয়ে পড়ে এক ছেলের কপালে। সঙ্গে সঙ্গে কপালে হাত দিয়ে বসে পড়ে ছেলেটি। আশেপাশে সব স্টুডেন্টস সাথে সাথে জড়ো হয়ে যায়। ভয়ে মেঘ সুমনার হাত টেনে নিচে বসে পড়ে, যেন কেউ তাদের না দেখতে পায়। সুমনার ভয়ে একদম মুখ শুকিয়ে গেছে। আল্লাহ, কি করলি মেঘ? ছেলেটা কপাল ফাটিয়ে দিয়েছিস, এখন কি হবে রে? মেঘেরও অবস্থা ভয়াবহ, সে তো এমন কিছু করতে চায়নি। দ্রুত সুমনাকে নিয়ে ক্লাসে ঢুকে যায়, একদম লাস্ট বেঞ্চে বসে তাড়াতাড়ি বই খুলে সামনে রাখে। ক্লাসে 4-5 জন স্টুডেন্ট ছাড়া আর কেউ নেই। মেঘ নখ কামড়ে বলে, এখন কি হবে? কতবার না করলাম, শুনলি না তো? এখন যদি ধরা পড়ি? আমি তো ইচ্ছে করে করিনি। আমি ভালো করে দেখে জুড়েছি। কেউ ছিল না তখন। এই ছেলে উড়ে এসে জুড়ে বসে নিজের কপাল নিজেই ফাটালে আমার দোষ কি? ঠিক তখনই ক্লাসের দল বেঁধে অনেকগুলো ছেলেমেয়ে ঢুকে পড়ে। সবাইকে জিজ্ঞেস করতে থাকে বারান্দায় কেউ ছিল কি না। মেঘের তো তখন প্রাণটা মুখ দিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম। কেউ যদি দেখে ফেলে, তবে কেউ কিছু বলেনি, সবাই পড়ায় ডুবেছিল। তারা এবার মেঘদের কাছে আসে। একজন ছেলে ধমকে জিজ্ঞেস করে। মেঘ আর সুমনা একসাথে বলে ওঠে। 15 মিনিট। 20 মিনিট। দুজনের ভিন্ন ভিন্ন উত্তর শুনে কিছু বলতে যাবে, তখনই মেঘ উঠে বলে। এই তো ভাইয়া, 15 থেকে 20 মিনিট হবে। আমি আসার একটু আগে সুমনা এসছে। তাদের কথায় মনে হলো বিশ্বাস করেছে। এবার আরেক মেয়ে প্রশ্ন করে। 5 মিনিটের মধ্যে কাউকে ক্লাসে ঢুকতে দেখেছো? দেখবে কি, তারাই তো ঢুকেছে। তবে নিজেদের সামলে বলে। না আপু, লক্ষ্য করিনি, পড়ছিলাম তো তাই। একটি ছেলে বলে। আমাদের রুদ্র ভাইয়ের কপাল ফাটিয়েছে কেউ, এই দোতলার বারান্দা থেকে ইট ছুঁড়ে মেরে। কি সাহস! ভাইকে কেউ মারতে পারে? পুরো ভার্সিটি গরম হয়ে আছে। একবার হাতে পেলে খবর আছে। তোমরা সন্দেহজনক কাউকে পেলে আমাদের জানিও। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারা চলে যেতে মেঘের কাঁপুনি দ্বিগুণ হয়ে যায়। সুমনা বলে। একটা ছেলের জন্য পুরো ভার্সিটি খেপে গেছে। ভাই, এটা কোনো সাধারণ ছেলে না, ধরা পড়লে জেল কনফার্ম। বোন, এমনিতেই জান কাঁপতেছে। আর বাড়াইস না। আমি কি জেনে বুঝে করেছি নাকি? 10 মিনিট পর কয়েকজন ছেলে মেয়ে এসে মেঘদের সামনে বসে। তারা নিজেদের মধ্যে বলছে। ভাই, কার এত সাহস যে রুদ্র চৌধুরীর উপর অ্যাটাক করেছে? সবাই খেপে গেছে, মেয়েরা বেশি খেপেছে। তো খেপবেই না কেন? ভার্সিটির ডিপি, টপার বয়, আর সব মেয়েদের ক্রাশ। আমারই তো রাগ লাগছে। সামনে পেলে থাপড়ায় মুখের মানচিত্র বদলাই দিব। এই কথা শুনে মেঘ বুঝলো বাঘের গুহায় পা দিয়েছে। একবার ধরতে পারলে টিসি তো হবেই, সাথে জেলও, আর নয়তো জনগণের থুক্কু, স্টুডেন্টসের ধোলাই। তার কিছুক্ষণ পর স্যার এসে ক্লাস শুরু করান। প্রথম 2 ক্লাস করেই সুমনা বলে। চল বাসায় যাই, মন বসছে না টেনশনে। ধুর, এত টেনশন করিস না। ওরা তো আমাদের দেখেনি, নয়তো প্রথমেই ধরা খেতাম। না, তাও আমি যাব, তুই থাকলে থাক। বলেই সুমনা হাঁটা শুরু করে। আরে দাঁড়া, আমিও যাব। একা বাঘের গুহায় ফেলে যাস না। মেঘ আর সুমনা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আশেপাশে তখনও সবাই সেই ঘটনার কথা বলছে। মেঘের গলা শুকিয়ে কাঠ। সুমনা, একটু ক্যান্টিনে চল না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর একটুখানি হলে মরেই যাব। সুমনা মেঘের অবস্থা বুঝে আর কিছু না বলে ক্যান্টিনে নিয়ে যায়। তবে কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ক্যান্টিনে ঢুকতেই দেখে একপাশে 10-12 জন গোল হয়ে বসে আছে। আর তাদের কেন্দ্রবিন্দুতে রুদ্র চৌধুরী, মাথায় ব্যান্ডেজ, এক পায়ের উপর আরেক পা রেখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। ব্যাস, এদের দেখেই মেঘের হেঁচকি উঠতে থাকে। একের পর এক হেঁচকি, হেঁচকির শব্দে সবাই তাদের দিকে তাকায়। সুমনাও পরে বিপাকে, একদিকে সবাই তাকাচ্ছে, অন্যদিকে মেঘ থামছেই না। ক্যান্টিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে হেঁচকি তুলতে দেখে তাদের দলে থাকা অনুপমা এগিয়ে এসে বলে। এই মেয়ে, হেঁচকি উঠছে তো পানি খাচ্ছ না কেন? এভাবে সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? স্ট্রেঞ্জ। বলেই মেঘকে একটি চেয়ারে বসিয়ে পানি এগিয়ে দেয়। মেঘ তাড়াতাড়ি
2 গ্লাস পানি খেয়ে নেয়, একটু শান্ত হয়ে ধন্যবাদ আপু বলে উঠে দ্রুত বেরিয়ে যায়। রুদ্র অনেকক্ষণ ধরে মেঘকে লক্ষ্য করছিল। বেবি পিঙ্ক রঙের চুড়িদার পরা, গলায় ওড়না ঝুলানো, চুল বেনি করে কোমরের নিচ পর্যন্ত, সামনে কিছু বেবি হেয়ার, কানের পাশে গোজা, ফর্সা গোল গাল, মুখে ভয় ফুটে আছে। তার মনে হচ্ছে এইরকম ওড়নায় সে দোতলায় দেখেছিল। যে মেরেছিল সে যে মেয়ে এটা নিশ্চিত, তবে ওড়নার রং ঠিক মনে করতে পারছে না, তাই এখনও কাউকে কিছু বলেনি। তাছাড়া সবার রাগ এমনিতেই চরমে, তবে রুদ্র তাকে ছেড়ে দেবে না। মেঘরা সেখান থেকে সরাসরি রিক্সা নিয়ে বাসায় চলে যায়। আজ আর কোনো ঝুঁকি নিতে চায় না। বাসায় পৌঁছে মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে। আল্লাহ, এবার তো বাঁচিয়ে দিলে। তবে ঘরে ঢুকতে মেঘের গালে একটা চড় পড়ে। হঠাৎ থাপ্পড়ে নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। মেঘের চুলের মুঠি ধরে উঠিয়ে আরেকটি থাপ্পড় দেয় গালে। পরপর দুটো থাপ্পড়ে মাথা চক্কর দিয়ে ওঠে। একে তো সকাল থেকে না খাওয়া, তার উপর থাপ্পড়, শরীর আর সইতে পারে না। চোখ বুজে আসে। চোখ খুলে পানির ঝটকায় মেঘের জ্ঞান ফিরতেই তার মা মাহমুদা বেগম আবার তেড়ে আসেন, চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে দেন। এই মেয়ে, ভালোই তো নাটক শিখে গেছিস। অজ্ঞান হয়ে ভেবেছিস বেঁচে যাবি? এভাবে চুল ধরে টেনে ওঠানোর ফলে মাথায় লাগে খুব। আহ মা, লাগছে খুব। কি করেছি আমি? ঠিক তখনই পাশ থেকে রিমি, মেঘের ছোট বোন, আগুনে ঘি ঢালার মতো বলে ওঠে, কি করেছো? ঢং, মনে হচ্ছে কিছুই জানে না, মাত্র জন্ম নেওয়া বাচ্চা। মাহমুদা বেগম আরও চটে যান মেঘের উপর। এই, তোর নাটক বন্ধ কর। সকালে তোকে পই পই করে বললাম দুপুরে রান্না সেরে দে, তারপর জাহান্নামে যা। শুনেছিস আমার কথা? মা, আমি তো সব তরকারি রেঁধেই গিয়েছিলাম, শুধু ভাতটা রান্না করিনি। ক্লাসের সময় হয়ে যাচ্ছিল। ভেবেছিলাম তোমরা তো এটা করে নিতে পারবেই। কি, আমাদের তোর চাকর মনে হয়? তুই রেখে যাবি আর আমরা সেটা করব? না 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 মা, আমি সেটা কখন বললাম? চুপ, মুখে মুখে তর্ক করছিস আবার। ভার্সিটিতে গিয়ে ভর্তি হয়ে পাখা গজিয়েছিস। এটা কাটতে কিন্তু বেশি সময় লাগবে না। মেঘ বুঝে গেছে এদের কিছু বললেও লাভ নেই, উল্টো পড়ালেখা বন্ধ করে দিবে। মাফ করে দাও মা, আর এমন হবে না। এবারের মতো মাফ করো। মাহমুদা বেগম মেঘের চুল ছেড়ে দিয়ে বলেন, এই তো এবার লাইনে এসেছিস, নিজের যোগ্যতায় থাকবি। যা, এক্ষুনি রান্নাঘরে সব গুছিয়ে রাখবি। আর কাল থেকে যেন না দেখি এমন ভুল রিপিট হয়েছে। মেঘ আস্তে ধীরে রান্নাঘরে চলে আসে। পেছন থেকে ছোট চাচির কথা শুনতে পাচ্ছে। কত করে বললাম একে বিয়ে দিয়ে বোঝা কমা। একে যে ভার্সিটিতে ভর্তি করিয়েছো, না জানি কোন কলঙ্ক বয়ে আনে, পরে আমাদেরই সম্মান যাবে। মেঘ মেকি হাসে। এসব তার নিত্যদিনের কথা। ক্লান্ত শরীর নিয়েই নিজের কাজে লেগে পড়ে। কি করবে, তাকে যে বোঝার কেউ নেই। তবে এসব তার সয়ে গেছে সেই 12 বছর বয়স থেকেই। যবে থেকে মেঘের বাবা মা মারা গেছেন তারপর থেকেই তার মা মেঘকে দোষারোপ করে। তবে এর কারণও আছে বটে। মেঘের যখন 8 বছর বয়স তখন তার মা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এক শুক্রবারে মেঘ বায়না ধরে ঘুরতে নিয়ে যেতে বাবা আরিফ আহমেদের কাছে। তিনিও আদরের মেয়ের কথা ফেলতে পারেননি, স্ত্রী সন্তান সহ বের হয়েছিলেন। তবে সেই দিনই ছিল মেঘের জীবনের কাল। মেঘ হঠাৎ একটি বিড়ালের ছানা রাস্তার মাঝে দেখে তাকে বাঁচাতে চলে যায়। বুঝতে পারিনি তারও তো বিপদ হতে পারে। হঠাৎ মেঘকে রাস্তার মাঝে দৌড়াতে দেখে তার বাবা মা দুজনেই দৌড়ে যান মেয়েকে রক্ষা করতে। তখনই হাই স্পিডে আসতে থাকা একটি ট্রাকের সামনে পড়েন মাহমুদা বেগম। তার যেন পা জমে গিয়েছিল, সরতেই পারছিলেন না। এদিকে মেয়েকে এক ভদ্রলোক কোলে করে সেফ জায়গায় নিয়ে যেতে দেখে পেছনে ফিরতেই দেখেন স্ত্রীর দিকে তেড়ে আসা ট্রাক। তিনি চিৎকার করে বলেন স্ত্রীকে, সরে যাও রুদ্র, মাহমুদা, টাক আসছে। তবে মাহমুদা বেগমের কোনো সাড়া না দেখে নিজেই গিয়ে স্ত্রীকে ধাক্কা মেরে রাস্তার সাইডে ফেলেন। তবে নিজেকে আর বাঁচাতে পারেননি। মাহমুদা বেগম উল্টে গিয়ে পড়ে যান, যার ফলে পেটে আঘাত পান। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে জ্ঞান হারান। জ্ঞান ফিরতে যখন জানতে পারেন তার স্বামী ও অনাগত সন্তান আর এই দুনিয়াতে নেই, তখন তিনি এক ধরনের ট্রমায় চলে যান। এরপর থেকেই মেঘকে সহ্য করতে পারেন না। মেঘের জন্যই সব হারিয়েছেন বলে মনে করেন। এর 3 বছরের মাথায় মেঘের নানা নানু তার মাকে বিয়ে দিয়ে দেয় শিকদার বাড়িতে। 12 বছর বয়সী মেঘ যেন সৎ বাবার বাড়িতে উটকো ঝামেলা। এরপর থেকে মেঘ বাস্তবতার সম্মুখীন হতে থাকে।
মেঘের ভীষণ অভিমান তার বাবার উপর। সে ভাবে যদি ওই দিন বাবা তার কাছে না যেত তাহলে এত কিছু হতো না। সে ভাবে আল্লাহর কাছে যাওয়ার পর বাবাকে এক শহর পরিমাণ অভিমানের কথা বলবে, আর তার বাবা অভিমান ভাঙাবে, কারণ এত বড় শহরে তার এমন কেউ নেই যে তার অভিমান বুঝবে বা তার কষ্টে পাশে দাঁড়াবে। মেঘ হাতের সব কাজ সেরে গোসল করে, খেয়ে একটু বিছানায় শুয়ে পড়ে। কখন ঘুমিয়ে গিয়েছে নিজেও জানে না। তবে বিকেল হতেই ডাক তাকে ডাকা শুরু হয়। ছোট বোনের ডাকে উঠে রুমে যায়। রিমি, ডেকেছিলি? হ্যাঁ, আমার জন্য চা করে নিয়ে আসো। মাথাটা ধরেছে, একটু মালিশও করে দিও। আচ্ছা, আমি নিয়ে আসছি। তারপর ছোট বোনকে চা দিয়ে মাথা মালিশ করে আবার যায় রান্নাঘরে সবার জন্য বিকেলে নাস্তা বানাতে। নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে আবার ওই ফরমায়েশ শুনতে শুনতে সন্ধ্যা হয়ে যায়। জলদি করে রান্নাঘরে যায় চা বানাতে। এখনই বড় আব্বু আসবেন, তারপর তার কাজকর্ম থেকে ছুটি। উনি একমাত্র ব্যক্তি এই সংসারে যিনি মেঘকে ভালোবাসেন নিজের মেয়ের মতো করে। মেঘ ওনাকে ভীষণ ভালোবাসে। মেঘকে এতদূর পড়িয়েছেন তিনি। মেঘের সাথে কোনো অন্যায় হতে দেন না, তাই উনি বাড়িতে থাকলে মেঘকে কেউ কোনো কাজ করাতে পারে না। মিজানুর শিকদার অফিস থেকে বাড়ি ফিরতে মেঘ চা বানিয়ে হাজির। উনি সোফায় বসতে বসতে বলেন, কি দরকার আছে এত কষ্ট করার? তোকে না বলেছি রান্নাঘরে না যেতে, খালি খাবি আর পড়বি। উফ, বড় আব্বু, সারা দিন তো শুয়ে বসে পার হয়। তুমি তো আমার হাতের চা পছন্দ করো, তাই একটু কষ্ট করাই যায়। আর পড়ালেখাও আমার ঠিকঠাক আছে। হয়েছে হয়েছে, রেজাল্ট আসলেই দেখা যাবে, তখন একেবারে ধরবো। এবার যা পড়তে বস। মেঘ নিজের রুমে চলে আসে, হাত মুখ ধুয়ে পড়তে বসে। এই সন্ধ্যাটুকুই তার শান্তির সময়। এখন বড় আব্বুর কারণে কেউ কিছু বলতেও পারবে না। প্রথম দিন হওয়ায় তেমন কোনো হোমওয়ার্ক নেই, তাই বই একটু ঘেঁটে মোবাইল নিয়ে বসে। এই মোবাইল এসএসসিতে A+ পাওয়ার পর বড় আব্বু দিয়েছেন। এ নিয়েও কত কাহিনী হয়েছিল তা বাদই দেই। সুমনাকে মেসেজ দেয়। কি রে, কি করিস? কই থেকে আসলি? সারাদিন একটা খবরও নেই। তুই তো জানিসই, বড় আব্বু একটু আগে আসলেন, আর আমিও ছুটি পেলাম। ভাই, তোর এত ধৈর্য কই থেকে আসে বুঝি না। তোর বড় আব্বুকে বলে দে এইসব অত্যাচার করে ওরা। ধরতে গেলে এই বাড়ির আশ্রিতা আমি। অন্যের ঘাড়ে বসে খেয়ে তাদের পরিবারের জন্য এইটুকু করতে পারবো না? হয়েছে, তোমার মনটা তো অনেক বড়, ভুলেই গিয়েছিলাম। এসব বাদ দে, কাল যাবি তো? তা তো আলবাত যাব। কিন্তু আমার তো ভয় করছে রে সুমনা, যদি ধরে ফেলে। ফ্যামিলির কাউকে ডাকলে আমার পড়ালেখা অফ করে দেবে ওরা। চুরি করার পরের দিন চোর ধরে নাকি সাথে সাথে? সাথে সাথে? তবে টেনশন কিসের, এখন আর ধরতেও পারবে না। তবে দোস্ত, আই এম ইন লাভ। কি? আবার কার লগে? আরে মানে, আমি ক্রাশ খাইছি কোন হতচ্ছাড়া উপর? রুদ্র চৌধুরীর উপর। মেঘ চমকে যায়। এই লোকটির নাম তার জন্য আতঙ্ক। কি? এই আতঙ্কের উপর শেষমেশ? কি বলিস? আমার তো দেখলেই হাক করতে মন চায়। এত গুড লুক, হ্যান্ডসাম, ড্যাশিং। এতক্ষণ ধরে তো এই আইডিতেই ঘুরছিলাম। আমি পার্মানেন্ট ক্রাশ খেয়েছি। আর গানের গলাটা তো হাই মেমারে গিয়া। দেখি আইডি দে, তোর ক্রাশের ফাটা বাস শুনি, কি এমন আছে? সুমনার দেওয়া আইডি লিঙ্কে গিয়ে রুদ্রের প্রোফাইল স্ক্রল করে। 1,00,000+ ফলোয়ার্স। মাঝে মাঝে গানের ভিডিও আপলোড দেয়। একটি ছবিতে চোখ আটকে যায় মেঘের। ভাবে, একটা মানুষকে আল্লাহ এত নিখুঁতভাবে কীভাবে বানায়? লম্বায় 6 ফুট হবে, জিম করা, সুঠাম শরীর। যেন কেউ মারতে আসলে বডি দেখেই আন্দাজ করতে পারবে এই ছেলের থেকে দ্বিগুণ মার খাবে। ফর্সা গায়ের রং, হালকা ব্রাউন, অয়েভি হেয়ার, নাকটা চিকন সরু, গোলাপি পাতলা ঠোঁট, যেন মুখের দিকে তাকালে এক্সট্রা মায়া লাগে। গানের গলাও অনেক সুন্দর। মেঘও হালকা পাতলা ক্রাশ খায়, তবে নিজের মনকে স্থির করে এসব ক্রাশ, প্রেম, ভালোবাসা তার জন্য না। বড় আব্বুর মাথা নিচু হবে এমন কোনো কাজ সে করবে না। সে রাতে আর সজাগ থাকেনি, ঘুমিয়ে পড়ে মেঘ। পরের দিন সকাল সকাল উঠে সব কাজ সেরে অল্প নাস্তা করে 9:30টায় বের হয় ভার্সিটির উদ্দেশ্যে। তবে ভার্সিটিতে ঢুকতেই রুদ্রের গ্যাংকের কবলে পড়ে। সেখানে দেখে আগে থেকে সুমনাকেও ওরা আটকে রেখেছে। সুমনার করুণ চাহনি দেখে মেঘের মনটা ছ্যাদ করে ওঠে। তবে কি ধরা পড়ল?
মেঘকে দেখে সুমনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মেঘকে। রুদ্র তার দিকে তাকিয়ে শীষ বাজায়। মেঘ সেদিকে তাকাতেই দেখে বড় গাছটার নিচে বসে আছে, কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ। রুদ্র চোখের ইশারায় সামনে যেতে বলছে, আর তার সাথে সবাই মেঘকে জহুরি দৃষ্টিতে দেখছে। ভ্যাচারি মেঘ ধীরে ধীরে রুদ্রের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। জি জি ভাইয়া। রুদ্র ভ্রুকুচকে বলে, তাকে র্যাক দিব নাকি পানিশমেন্ট? মেঘ চমকে তাকায় রুদ্রের দিকে। দুজনের চোখে চোখ পড়তেই হঠাৎ যেন থমকে যায় দুজনে। মেঘ তাকিয়ে আছে রুদ্রের শীতল চাহনি, তার রুদ্র আটকে গেছে বড় বড় দুটো ভয়ার্ত চোখের দিকে। দুজনকে এভাবে তাকাতে দেখে পাশ থেকে অর্ণব রুদ্রের কানের কাছে একটু ঝুঁকে বলে, শাস্তি দিতে ডেকেছিস, ভুলে প্রেমে পড়েছিস বোধহয়। সাথে সাথে সবাই হাসতে শুরু করে, রুদ্রকে টিস করতে লাগে। রুদ্র চোখ সরিয়ে নেয়, চোখে রোদ চশমা লাগাতে লাগাতে বলে, রুদ্র চৌধুরী চয়েস এত খারাপ না। মেঘ নাক ফুলিয়ে তাকায় রুদ্রের দিকে, যা রুদ্র চশমার আড়াল থেকে স্পষ্ট দেখছে। মজা লাগে ব্যাপারটা তার। তখনই সায়ান পাশ থেকে বলে, দোষ, এভাবে বলিস না। মেয়েটার মধ্যে কিসের কমতি আছে? কত কিউট। আমি তো ক্রাশ খেয়েছি ও সুন্দরীর উপরে। আহারে আহারে। বেচারা গানটা শেষ করার আগেই সারা তার কান টেনে বলে, সালা লুচ্চা, তোর ক্রাশ খাওয়া জন্মের মতো ছুটাবো আজকে রুটিনে। তোকে সান্ডার স্যুপ খাইয়ে তোর ব্রেন ওয়াশ করব। আরে বেবি জানু মনু, রাগো কেন? আমি তো মজা করছিলাম। আমার চোখে তো তুমিই বিশ্ব সুন্দরী। তুমি ছাড়া অন্য নারী চোখেই দেখি না। বলেই মেঘের দিকে তাকিয়ে বলে, এই আপা, আপনি কি পোলা? পোলা না মাইয়া, যখন দেখছিস না তো আপা ডাকলি কেমনে? তোরে তো দাঁড়া। বলতেই শান দৌড়ে গিয়ে রুদ্রের পেছনে লুকায়। তার পেছনে সারাও তাকে ধরতে আসে, আর এদিকে সবাই হাসছে। এবার রুদ্রের ফ্রেন্ড রাহুল ওদের থামিয়ে বলে, হয়েছে, বন্ধ কর। যে কাজে এসেছি আগে সেটা শেষ করি। অনুপমা এবার মেঘের সামনে গিয়ে ক্রোধ নিয়ে জিজ্ঞেস করে, এই মেয়ে, তুমি রুদ্রের উপর পাথরের টুকরো ছুঁড়ে মেরেছিলে কেন? আবার কালকে ক্লাসে গিয়ে যখন জিজ্ঞেস করলাম, কি সুন্দর মিথ্যা কথা বলে দিলে। এত সাহস কোথা থেকে আসে? মেঘ ভয়ে মাথা নিচু করে ফেলে। আমি কিছু করিনি। তখন পাশ থেকে সবাই ধমকে ওঠে। মেঘের মুখটা চুপসে যায়, গলা দিয়ে কথা বের হচ্ছে না। রুদ্র গম্ভীর গলায় বলে, কে বলেছে তোমায় এই কাজ করতে? মেঘ এবার মাথা নিচু করেই বলে, সত্যি আমি ইচ্ছা করে মারিনি। কালকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল। আমি আর সুমনা দোতলায় উঠতেই আমি কিছুর সাথে উষ্টা খাই। উল্টে পড়তে গিয়েও বেঁচে যাই। নিচে তাকিয়ে দেখি একটা পাথরের টুকরো। তাই অন্য কেউ যেন এভাবে অসাবধানে পড়ে না যায়, এজন্য এটা নিচে ছুঁড়ে ফেলেছিলাম। রুদ্র অনেক মনোযোগ দিয়ে শোনে, তারপর বলে, ও, তাই অন্যকে বাঁচাতে আমার মাথায় মারলে? ওয়াও, হোয়াট আ নোবেল জব। তোমাকে তো মেডেল দেওয়া উচিত। মেঘ কান্নার মতো মুখ করে বলে, না না না, আমি নিচে ভালোভাবে আশেপাশে দেখেছি, কেউ ছিল না। কিন্তু যখন ছুড়লাম তখন আপনি কোথা থেকে উড়ে আসলেন আর আপনার মাথায় পড়েছে। আই এম সো সরি। আর এমন হবে না। সরি বললেই তো হবে না। তোমার নাম কি? মেঘ আহমেদ। পাশ থেকে রাহুল টিটকারি মেরে বলে, তো জমিনে কি করছো? তোমার তো আকাশে থাকার কথা। উল্টাপাল্টা জায়গায় থাকছো বলেই যার তার মাথা ফাটিয়ে দিচ্ছ। সবাই হেসে ওঠে। তা মিস মেঘ, এখন চলুন প্রিন্সিপাল স্যারের কাছে। আপনার বিচারটা সেখানেই হবে। বলে চোখ টিপ মারে রুদ্র। মেঘ আটকে ওঠে। প্রিন্সিপালের কানে গেলেই তার মাকে ডাকবে, আর তার মায়ের কাছে এমন একটা খবর গেলেই পড়ালেখা বন্ধ করাতে তাদের বেশি সময় লাগবে না। না না না, দয়া করে প্রিন্সিপাল স্যারকে বলবেন না। অনুপমা তিক্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, যাকে মেরেছ সে এই কলেজের প্রত্যেক টিচারের প্রিয় স্টুডেন্ট, প্লাস প্রিন্সিপালের বেস্ট ফ্রেন্ডের ছেলে। তারা কি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে? অলরেডি তারা তোমার খোঁজ করছে। মেঘ এবার অসহায় হয়ে রুদ্রের সামনে গিয়ে বলে, জি ভাইয়া, প্রিন্সিপাল স্যারকে বলবেন না। আপনার কাছে ছোট বোন হিসেবে রিকোয়েস্ট করছি। ছোট বোন? কথাটি শুনতেই রুদ্রের নাক মুখ কুঁচকে আসে। এই যে, আমার অলরেডি 2টা ছোট বোন আছে, নতুন করে কোনো পাতানো বোনের দরকার নেই। এত জনকে সম্পত্তির ভাগ দিতে পারবো না। তাহলে আপনি মানুষ হিসেবেই
একটু দয়া করুন, আপনি যা বলবেন তাই শুনবো, যেই পানিশমেন্ট দেবেন সেটাই মেনে নিব। রুদ্র এবার শয়তানি হাসে। তাহলে এই তোরা বলতো কি শাস্তি দাও যে? সায়ন দাঁত কেলিয়ে বলে ওঠে, তোর পিএ বানিয়ে ফেল, অ্যাসাইনমেন্ট করিয়ে নিতে পারবি, সাথে আমাদেরটাও একটু হয়ে যাবে, হিহি। রুদ্র একটু ভেবে বলে, নট এ ব্যাড আইডিয়া। তবে অনুপমার কথাটি পছন্দ হয়নি। সাথে সাথে বলে, কি দরকার, এমনি নর্মাল শাস্তি দিয়ে বিদায় কর, আবার বিয়ে বানানোর কি আছে? আমি তো আছি, তোর অ্যাসাইনমেন্ট হেল্প করব নাকি? তোর কষ্ট করা দরকার নেই। আজ থেকে মিস মেঘ আহমেদ আমার পিয়ে। আমি যখন যা বলবো করবে, যখন ডাকবো এক ডাকে হাজির হবে, ওকে? মেঘ সাথে সাথে না বলে ওঠে, না না না, অন্য শাস্তি দিন, এটা পারবো না। কথাটা রুদ্রের গায়ে লাগে খুব। রাহুল অবাক হয়ে বলে, এই মেয়ে, বলছো কি? মেয়েরা শুধু চান্স খোঁজে রুদ্রর আশেপাশে আসার, সেখানে রুদ্র নিজেই তোমাকে তার পাশে থাকার সুযোগ দিচ্ছে, আর তুমি কিনা রিজেক্ট করছো? কিন্তু আমি তো আর ওইসব মেয়েদের মতো না, ওনার আশেপাশে থাকতে চাই না, আমাকে অন্য শাস্তি দিন। মেঘের সোজাসাপটা উত্তরে রুদ্রের চোখ মুখ শক্ত হয়ে যায়, তার ইগো হ্যামার খায়। এই মেয়ে, হয় এই শাস্তি মানবে, নয়তো প্রিন্সিপালের রুমে চলো, যে কোনো একটা। মেঘ চিন্তায় পড়ে যায়, কি করবে। পাশ থেকে সুমনা খোঁচা দিয়ে বলে, রাজি হয়ে যাও, ক্লাসটার আশেপাশে থাকতে পারবি। মেঘ কটমট করে তাকায়, আবার নিজেও ভাবে যদি রাজি না হয় তবে প্রিন্সিপাল হয় টিসি দেবে, আর নয়তো মাকে কল দেবে, আর পড়াশোনা বন্ধ। এর থেকে রাজি হয় ভালো। মেঘ রুদ্রের কথায় রাজি হয়। এতে রুদ্র বাঁকা হেসে মনে মনে বলে, আমার অফার রিজেক্ট করা, এর শাস্তিও পাবে। মেঘকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে বলে, অর্ধেক কমপ্লিট, বাকিটা এটা দেখে লিখে দিয়ে যাবে ক্লাস শেষে ক্যান্টিনে। বলে রুদ্র তার গ্যাং নিয়ে চলে যায় নিজের ক্লাসে। কিন্তু মেঘ ক্লাস টাইমে লিখে কভার করতে পারেনি, তাই তাকে আর পাবে কে? ক্লাস শেষ হলেই ফুরুত হয়ে যাবে, যেই ভাবা সেই কাজ। সব ক্লাস শেষ করে বাসায় চলে আসে, কালকে কমপ্লিট করে দেবে। পরের দিন মেঘ একটু তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করে চলে আসে। মূলত সে রুদ্রের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতেই এসেছে। রাতে নিজের পড়া শেষ করতেই 1টা বাজে, পরে আর পারিনি। আবার সকালে তো কাজের মধ্যেই ছিল, লেখার চান্স নেই। দোতলায় এসে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে, সুমনার জন্য অপেক্ষা করছে। একে আসতে না দেখে মেঘ নিজেই লাইব্রেরিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একেও কে জিজ্ঞেস করে চলে আসে। ক্লাসেও স্টুডেন্ট নেই, তাই ফাঁকা ক্লাসে আর বসেনি। লাইব্রেরির দরজায় পা দিতেই কল আসে, তাই আশেপাশে লক্ষ্য না করেই কল রিসিভ করে কর্নারের একটি চেয়ারে বসে পড়ে। আর অপোজিট পাশে যে কেউ বসে আছে তা খেয়ালও করেনি। হ্যাঁ হ্যালো, বলো, তোমার যেই ফ্লেভার পছন্দ আনতে পারো। আরে আমার যে কোনো ফ্লেভারই চলবে, আমার সবই ভালো লাগে। আচ্ছা তাহলে চকলেট ফ্লেভারটাই আনো। আর আমি লাইব্রেরিতে, ক্লাস তো এখন খালি, তুমি এসে মিসড কল দিও, ক্লাসে চলে আসবো। বলে কল রেখে অ্যাসাইনমেন্টটা বের করতে যায়। তখন কারো কণ্ঠে আস্তাগফিরুল্লাহ শুনে চমকে সামনে তাকায়। এদিকে রুদ্র জোরেই বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। মেঘ দেখে রুদ্র তার অপোজিট পাশে বসা, হাতে কলম, কিছু লিখছিল হয়তো। তবে এখন তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেঘ রুদ্রকে দেখে চুপসে যায়। কালকের জন্য আবার বকবে না তো? এদিকে রুদ্র মেঘের কনভারসেশন শুনে বেচারা হজম করতে পারছে না। এই মেঘে দেখতে কত ইনোসেন্ট মনে হয়, এর দ্বারা এসবও। রাগী চোখে তাকিয়ে বলে, এই মেয়ে, ভার্সিটিতে এইসব করতে এসেছো? মেঘ ভেবেছে কালকের কথা বলছে, তাই নিজেকে বাঁচাতে মিনমিন করে বলে, আসলে কালকে শরীরটা খারাপ ছিল, তাই করতে পারিনি, তাই আজকে তাড়াতাড়ি চলে এসেছি করতে। মেঘ অ্যাসাইনমেন্টের কথা বললেও রুদ্র ভেবেছে অন্য কিছু, তাই তো বেচারার নাকে মুখে কাশি উঠে যায়। মেয়ে বলে কি এভাবে ওপেনলি? এসব কে বা বলে কাউকে, তাও আবার একটা ছেলেকে? রুদ্রকে কাশতে দেখে জলদি নিজের পানির বোতল বের করে পানি এগিয়ে দেয়। সেও কাশির ঠালায় পানি খেয়ে একটু শান্ত হয়। আমতা আমতা করে ধমকে বলে, ওই সব পার্সোনাল জিনিস ওপেনলি এইভাবে বলে নাকি? ও মা, এখানে পার্সোনালের কি আসে? ঠিক তখনই লাইব্রেরিতে পিহু হাজির হয়, মেঘের নিউ ফ্রেন্ড। কালকেই পরিচয়। মেয়েটা অনেক মিশুক, হাতে 3টা আইসক্রিম মেঘের সামনে একটি ধরে বলে, এই নাও তোমার চকলেট ফ্লেভারের আইসক্রিম, আর একটা সুমনার জন্য এনেছি। থ্যাংক ইউ ইয়ার।
তুমি এখানে আসতে গেলে কেন? আমাকে মিসড কল দিলেই হতো, আমি ক্লাসে চলে আসতাম। আরে ভাবলাম এখানেই চলে আসি, ক্লাস শুরুর তো অনেক দেরি আছে। রুদ্রের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। থতমত মুখে মেঘকে জিজ্ঞেস করে। তুমি তখন পিহুর সাথে কথা বলছিলে? মেঘ সরল মনে বলে, হ্যাঁ ভাইয়া। তাহলে তুমি যে বললে কালকে করতে পারোনি, আজকে করবে, ওটা? মেঘ নখ কামড়ে বলে, মানে আপনার অ্যাসাইনমেন্টটা, বাট প্রমিস 30 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। মানে আসলে কালকে অসুস্থ ছিলাম, তাই কমপ্লিট করতে পারিনি। রুদ্র পুরোপুরি ব্যাকুল বনে যায়। মেঘকে রীতিমতো ধমক দিয়ে বলে, তো কথা বললে সম্পূর্ণ বলো না কেন? এইভাবে ভেতরে কিছু রেখে অর্ধেক কথা বলো কেন, বেয়াদব মেয়ে? মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে রুদ্র দ্রুত সেখান থেকে ব্যাগ বই নিয়ে উঠে চলে যায়। মেঘ অবাক হয়ে তাকিয়ে থাকে। যা বাবা, আমি আবার কি করলাম অর্ধেক? বেচারে মেঘ যদি বুঝতো রুদ্র তার কথার কি মানে বুঝেছে, এতক্ষণে লজ্জায় মাটিতে মিশে যেত। রুদ্র নিজের ক্লাসের দিকে যেতে যেতে নিজে নিজে বিড়বিড় করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রুদ্র, সেই অন ইউ। তোর ব্রেন কি ডিফল্ট মোডে কাজ করছে নাকি? কি সব ভাবছিলি? ব্রেনে ফিল্টার লাগা। এদিকে পিহু অবাক হয়ে বলে, কি ব্যাপার, রৌদ্র ভাইয়া এভাবে রিয়্যাক্ট করে গেল কেন? কি জানি, শালা সান্ডা চৌধুরী নিজেই জানে। পিহু হেসে বলে, সাবধান, এখানে বলেছো ভাইয়ার সামনে বলতে যেও না। এর মধ্যে সুমনাও চলে আসে। পিহু আর সে আড্ডা দিতে থাকে। মেঘ তাদের কথা শুনছে আর লিখছে। লেখা শেষ হতেই উঠে পড়ে। এবার যারটা তার হাতে বুঝিয়ে দিয়ে আসলেই শান্তি। রুদ্রের ক্লাস খুঁজে খুঁজে বের করে। ক্লাসে পা রাখতে যাবে অমনি কেউ তাড়াহুড়ো করে বের হচ্ছিল, যার ফলে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় মেঘ। তবে সামনের ব্যক্তি তার কোমর পেঁচিয়ে ধরে ফেলে। মেঘ সামনে তাকিয়ে দেখে এক অপরিচিত মুখ। ছেলেটিকে দেখেই সাথে সাথে গা থেকে ধাক্কা মেরে নিজেকে সরিয়ে নেয়, সিনিয়র কিনা এই ভেবে। আবার যদি রুদ্রের মতো রেগে যায়, তাই নিজেই তাড়াতাড়ি বলে ওঠে, সরি ভাইয়া, আসলে দেখতে পাইনি। এদিকে আসিফ মেঘের দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে ফেলবে। মেঘ যে কিছু বলছে সেদিকে তার কোনো মনোযোগ নেই। সে নিচ থেকে উপর পর্যন্ত মেঘকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে একটা নোংরা কৌতূহল নিয়ে। মেঘ অস্বস্তিতে পড়ে যায়, গলা শুকিয়ে আসে। লোকটা না সরছে না কিছু বলছে। মেঘ আমতা আমতা করে পাশ কাটিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ছেলেটা তার সামনে এসে দাঁড়ায়। আবার মেঘ ভাবে হয়তো সেও সরতে যেতে সামনে পড়েছে, তাই অন্য পাশে যেতে চায়, কিন্তু না, এবারও সেই একই অবস্থা, মেঘের রাস্তা আটকে দেওয়া। সে বুঝে উঠতে পারে না কি করবে এমন পরিস্থিতিতে। অন্যদিকে রুদ্ররা ক্লাস থেকে বের হচ্ছিল। হঠাৎ সায়ান চোখ কুঁচকে বলে ওঠে, এই মামা, ওইটা তো মেঘ না? রাহুল একটু এগিয়ে তাকিয়ে বলে, হ্যাঁ রে, ওই মেয়েটাই তো লাগছে, কিন্তু আসিফ কেন ওর সামনে দাঁড়িয়ে আছে? ব্যাপারটা কি? এই ছেলের তো ক্যারেক্টার ঠিক নাই, আগের অনেকবার মেয়েদের টিজ করেছে। সারা ঘৃণার সুরে বলে। রুদ্র ওদিকে তাকিয়ে তার চোয়াল শক্ত করে ফেলে। ভেতরটা হঠাৎ করে জ্বলে ওঠে একটা অজানা রাগে। কোনো কথা না বলে দ্রুত এগিয়ে গিয়ে দুজনের মাঝে এসে দাঁড়ায়। আসিফের মুখ বরাবর আর মেঘ রুদ্রের বলিষ্ঠ দেহের আড়ালে। মেঘ হঠাৎ সামনে রুদ্রকে দেখে একটু স্বস্তি পায়, ভাবে এখানে অ্যাসাইনমেন্টটা দিয়ে সরে পড়বে। আসিফ রুদ্রকে দেখে বিরক্ত হয়ে গম্ভীর গলায় বলে, কি সমস্যা, সামনে থেকে সর। রুদ্র ঠান্ডা গলায় বলে, তুই ওর পথ আটকেছিস কেন? আসিফ মুখ বেঁকিয়ে বলে, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? অবশ্যই। তোর কোথায় নাকি, পুরো ভার্সিটি তোর, সবাই তোর চাকর। ওর পথ ছাড়। আমার যাকে মন চাই তারে আটকাবো, তাতে তোর কি? এর কথা কানে না দিয়ে রুদ্র এবার মেঘের দিকে ঘুরে গম্ভীর কণ্ঠে বলে, তুমি এখানে কি করছো? মেঘ একটু নার্ভাস হয়ে বলে, আমি আসলে আপনার অ্যাসাইনমেন্টটা দিতে এসেছিলাম, ভেবেছিলাম আপনি ক্লাসে থাকবেন না, তাই এখানেই। রুদ্র একটানে মেঘের হাত থেকে খাতাটা নিয়ে ঠান্ডা গলায় বলে, তোমাকে এত ভাবতে কে বলেছে? যাও ক্লাসে যাও, ক্লাস শেষ হলে ক্যান্টিনে দেখা করো। মেঘ কোনো কথা না বলে মাথা নেড়ে উল্টো ঘুরে চলে আসে, মনে মনে বিড়বিড় করে, বেয়াদ্দপ অকৃতজ্ঞ একটা লোক, একটা ধন্যবাদও দিল না। রুদ্র আসিফের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, মেয়েদের থেকে দূরে থাকবে,
ডিস্টেন্স বজায় রেখে চলবি, নয়তো নয়তো কি? জবাব না দিয়ে চোখ টিপে পাশ কাটিয়ে চলে যেতে যেতে আসিফের কানের কাছে বলে যায়, রুদ্র চৌধুরী জিনিসে নজর দিবি না, চোখ তুলতে সময় লাগবে না। বাকিরাও পেছন পেছন চলে যায়। তবে কেউ এই কথাটি শোনেনি আসিফ ছাড়া। আসিফ তখন ভেতরে ভেতরে ফুঁসছে, দাঁতে দাঁত চেপে বলে, আমি যা কিছুতে চোখ দিই সব তোরই হয়ে যায় রুদ্র। ডিপি হওয়ার কথা আমার ছিল, তুই হয়েছিস, সবার প্রিয় হয়েছিস, কিন্তু বারবার তোকে জিততে দিব না। এই তুষার, এদিকে আয়, মেয়েটাকে আমার চাই, ওর উপর নজর রাখবি। সঙ্গে থাকা তুষার নিচু গলায় বলে, মেয়ে ক্লাস শেষে ক্যান্টিনে যেতে চায়নি, কিন্তু সুমনা বারবার জোর করতে থাকে। তোকে কে মানা করছে? গিয়ে কোলে উঠে বসে থাক। আমাকেই বা টানছিস কেন? ওই লোক আবার না জানি কি বলে বসে। তুই না গেলে আমরা যাবো কিভাবে? তোর অজুহাতেই তো চান্স পাচ্ছি। আয় আয়, এবার যদি অ্যাসাইনমেন্ট দেয় আমি তোরে হেল্প করবো না। পিহু সুমনার আকতি মিনতি দেখে বলে, আরে মেঘ, চলো না, বেচারি এত করে বলছে যখন। মেঘ বাধ্য হয়ে তাদের সঙ্গে ক্যান্টিনে যায়। ভেতরে ঢুকতেই একপাশে তাদের আড্ডা দিতে দেখা যায়। মেঘ একটু এগিয়ে নরম স্বরে জিজ্ঞেস করে, রুদ্র ভাইয়া ডেকেছিলেন যে? রুদ্র কথার মাঝেই মেঘের কণ্ঠ শুনে তার দিকে তাকায়। এবার ভালো করে দেখে মেয়েটা কালো সালোয়ার কামিজ পরা, চুল বেনি করা, মাথায় কালো ওড়না, একপাশে ঝুলন্ত ব্যাগ। এদিকে এসো। মেঘ সামনে এগিয়ে যায়। বিহু আর সুমনাও তার সঙ্গে যায়। রুদ্র সরাসরি মেঘকে উদ্দেশ্য করে বলে, তোমার নাম্বারটা দাও। সঙ্গে সঙ্গে সবাই এমনভাবে তাকায় যেন ভূত দেখেছে, যেন এলিয়েন ল্যান্ড করেছে। রুদ্র তাদের চাহনি দেখে বিরক্ত হয়ে বলে, আজব, এইভাবে তাকানোর কি আছে? আমার কি নতুন করে রূপ বেরিয়েছে? সায়ান বলে, রূপ বের হোক আর না হোক, এই রুদ্রটাকে নতুন লাগছে। রাহুল এবার রুদ্রের কপালে গালে হাত বুলিয়ে বলে, ঠিক আছে তো? আরে সর, আমি প্রেম করতে বলিনি। দরকারে ওকে কল দিয়ে আনতে পারবো তাই নাম্বার চেয়েছি। এছাড়া আমার ওর প্রতি অন্য কোনো ইন্টারেস্ট নেই। মেঘ মনে মনে বলে, আমারও তোর উপর ইন্টারেস্ট নেই, শালার সান্ডা চৌধুরী ওরফে করলা। কি হলো, নাম্বার দাও। মেঘ আমতা আমতা করে কিছু বলতে যাবে, ঠিক তখনই সুমনা ঝট করে মেঘের নাম্বার বলে দেয়। মেঘ রাগে চোখ বড় বড় করে তাকায়, কিন্তু সুমনার কোনো পাত্তাই নেই। রুদ্র নাম্বার নিয়ে এবার মিসড কল দিয়ে বলে, সেভ করে নিও, এবার যেতে পারো। মেঘেরা বেরিয়ে আসে। সুমনা বলে, বোন, তোর কপালের লগে আমার কপালটা একটু ঘষা দে। কোনো কষ্ট ছাড়াই রুদ্র ভাইয়ার নাম্বার পেয়ে গেলি। আর কত মাইয়া যে ওই নাম্বারের জন্য ঘোরে। শোন, আমাকে নাম্বারটা সেভ করে দিস। সুমনার কথা শুনে পিহু বলে, আসলে আমাদের মেঘের মধ্যে কিছু স্পেশাল আছে, নয়তো আমার নিরামিষ ভাই কিভাবে হঠাৎ করে কোনো মেয়ের সঙ্গে কথা বলে। পিহুর কথা শুনে মেঘ আর সুমনা দুজনেই তাকায় সন্দেহ ভরা চোখে। আমার ভাই মানে? রুদ্র চৌধুরী তোর ভাই? পিহু থমকে যায়। আরে না না, মানে রুদ্র ভাই তো সিনিয়র, আমাদের তো ভাই লাগে, সেই হিসেবে বললাম। গাধাগুলা, কথার মানে বুঝিস না? পিহু কথার গোজামিল দিয়ে পরিস্থিতি সামলে নেয়। তারপর সবাই যার যার পথে চলে যায়। পিহুর বাসা থেকে গাড়ি আসে, সে চলে যায়। সুমনাও ফিরে যায়। রয়ে যায় মেঘ, সে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পাশে কেউ এসে দাঁড়ায়। তাকিয়ে দেখে আগে সেই ছেলেটা মুচকি হেসে হাত বাড়িয়ে বলে, হেই, আই অ্যাম আসিফ মাহমুদ। আর তোমার নাম? মেঘের কেন জানি ছেলেটার চাহনি তার একদম ভালো লাগছে না। হাত না বাড়িয়ে জোরপূর্বক হেসে বলে, আমি মেঘ। আসিফ হাত সরিয়ে নেয়। কোন ডিপার্টমেন্টে? জি, অ্যাকাউন্টিং এর প্রথম বর্ষে। ও, এখানে বুঝি রিক্সার জন্য দাঁড়িয়ে আসছো? মেঘের মন চায় বলে দিতে, দেখছিস যেহেতু আবার জিজ্ঞেস করছিস কেন, ফালতু। কিন্তু ভদ্রমেয়ের মতো বলে, জি। ঠিক তখনই একটা খালি রিক্সা চলে আসে। মেঘ তাড়াতাড়ি উঠে পড়ে। আসিফ দাঁড়িয়ে থাকে মেঘের যাওয়ার দিকে তাকিয়ে। এই পাখিটাকে তো আমার খাঁচায় আটকে ফেলতেই হবে খুব শীঘ্রই। আজ মেঘের রান্না নেই বললেই চলে, কারণ বাড়ির বড় ও ছোট বউ গিয়েছে তাদের বাপের বাড়ি। বাড়িতে আছে তার মা আর ছোট বোন, তাই অল্প রান্নায় হয়ে যাবে। হাতের কাজ শেষ করতে পিহুর কল আসে। পিহু হালকা বিরক্তিকর কণ্ঠে বলে,
ধুর, একটু আগে সুমনার সাথে ঝামেলা করলাম, এখন তোর সঙ্গে করতে হবে নাকি? মেঘ অবাক হয়ে বলে, ও মা, আমার সাথে ঝামেলা করলা কেন? আর সুমনার সাথেই বা কি হয়েছে? এই তোরা দুইটা আমাকে তুমি তুমি করে বলিস কেন? ফ্রেন্ডশিপে কি তুমি আপনি শব্দ আছে? মেঘ হেসে ফেলে। সে বুঝেছে এই মেয়ে কি চাচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপারটা আগে বললেই হয় যে তুই আমার কাছ থেকে তুই তুই শুনতে চাস। বোন, তুই তো ইজিলি বলে দিয়েছিস। সুমনাকে তো আধা ঘন্টা ধরে প্র্যাকটিস করিয়েছি। যাই হোক, তাড়াতাড়ি আসিস। আজকে ভার্সিটির পাশের নিউ একটা ফুচকার দোকান আছে না, ওইটার ফুচকা নাকি বেস্ট। আমার ভাইয়া বলেছে আজকে ট্রাই করব। বলেই ফট করে কল রেখে দিয়েছে। মেঘকে কিছু বলার সুযোগও দেয়নি। রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হবে এমন সময় রিমিও বের হচ্ছিল। মেঘকে দেখে মুখ বাঁকিয়ে বলে, পড়তে যাচ্ছিস? নাগর নিয়ে ঘুরতে লাগিস না। আমাদের পরিবারের একটা মান সম্মান আছে। মেঘ চমকে যায়। তার ছোট বোন এসব কি বলছে? রিমি, মুখ সামলে কথা বল, আমি তোর বড় বোন। রিমি তাচ্ছিল্য করে বলে, তুই আমার আপন বোন না, সৎ সৎ বোন। আমাদের শিকদার পরিবারের কেউ না তুই, শুধুমাত্র আশ্রিতা, মাথায় রাখিস। রিমি চলে যায়। মেঘে স্তব্ধ হয়ে রিমির যাওয়া দেখছে। চোখ বেয়ে দুফোঁটা নোনা জল পড়ে, সঙ্গে সঙ্গে তা আবার মুছে ফেলে। তার দুঃখ, কষ্ট, এমনকি তার সব অনুভূতি সবার থেকে আড়ালে রাখতে চায়, কারণ এসব দেখার মতো আপন কেউ নেই তার। একজন আছে যে থেকেও নেই। ভাঙা মনে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ক্যাম্পাসে ঢুকতেই কোথা থেকে একটা ছেলে এসে রাস্তা আটকায়। আসসালামু আলাইকুম ভাবি, এটা ধরেন, ভাই দিয়েছে। বলেই হাতে একটা গোলাপ ফুল ধরিয়ে দিয়ে চলে যায়। মেঘ অবাক হয়ে যায়। ভাবি মানে? পরপর আরও কিছু ছেলে এসে একের পর এক দিয়ে দিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞেস করলে বলে ভাই দিয়েছে। আর কিছু বলার আগেই চলে যায়। মেঘ চরম লেভেলের অবাক। তখনই পিহু, সুমনারাও হাজির হয়। মেঘের হাতে 10-12টার মতো গোলাপ ফুল দেখে ওরা ভ্রু কুঁচকে পিহুকে জিজ্ঞেস করে, কিরে, কাউকে প্রপোজাল দিবি নাকি? ধুর না। মেঘ বলার মাঝে আরেকটা ছেলে এসে আরেকটা গোলাপ দিয়ে সালাম দিয়ে চলে যায়। সুমনারা অবাক হয়ে দেখছে। কাহিনী কি রে মেঘ? তোকে ভাবি রেখে গেল কেন? আবার ফুল? মেঘ নখ কামড়ে চিহ্নিত হয়ে বলে, আমিও বুঝছি না। আসার পর থেকে একের পর এক ছেলে এসে একটা না একটা একটা করে ফুল দিচ্ছে আর ভাবি ডেকে চলে যাচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, বলে ভাই দিয়েছে। কোন ভাই বলে না। সুমনা ভেবে বলে, হলে হয়তো অন্য মেয়েকে দিতে গিয়ে ভুলে তোকে দিয়ে দিয়েছে। সুমনার মাথায় গাঁটটা মেরে পিহু বলে, বলদ, ভুল করলে 1-2জন করতে পারে, সবাই করবে না। মেঘের ভয় হতে লাগে। সে তো এসব কিছুতেই জড়াতে চায় না। আমি তো কোনো ছেলের সাথে কথাই বলি না, চিনিও না, তাহলে কে এমন করছে? ভয় লাগছে, ফ্যামিলিতে জানলে অনেক ঝামেলা হবে। তিনজনই চিন্তায় পড়ে যায়। কে দিচ্ছে এসব চিন্তা করতে করতে ফুচকার দোকানে চলে আসে। সেখানেও একটা ছেলে মেঘকে দেখে সালাম দিয়ে ভাবি সম্বন্ধ করে চলে যায়। আমি বুঝে গেছি কে দিয়েছে। সুমনার কথা শুনে পিহু মেঘ দুজনেই সিরিয়াস হয়ে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কে? আমার কি মনে হচ্ছে জানিস? আমাদের ক্যাম্পাসের কেউ। এ কথা শুনে মেঘ পিহু দুজনেই ঠাস ঠাস করে ওর পিঠে কিল বসায়। বলদ শালী, ক্যাম্পাসের কেউ একটা তো আমরাও জানি। যারা যারা ফুল দিচ্ছে তারা তো এই ভার্সিটির স্টুডেন্ট। এইটা তো একটা বাচ্চাও বলতে পারবে। সুমনা এসব কথায় পাত্তা না দিয়ে চিহ্নিত হয়ে বলে, তাহলে কি রুদ্রভাই দিচ্ছে? এই কথা শুনতে পিহু চেঁচিয়ে ওঠে, ইম্পসিবল, নো নেভার। ভাইয়া জীবনেও এসব করার লোক না। পিহুর কথা শুনে মেঘ সুমনা দুজনেই ভ্রু কুঁচকে সন্দেহজনক চোখে তাকায়। রুদ্র চৌধুরীকে নিয়ে সে এত শিওর কিভাবে? পিহু এদের তাকানো দেখে কথা ঘুরিয়ে বলে, মানে কালকে রুদ্র ভাই বলল না মেঘের প্রতি ইন্টারেস্ট নেই, সেই কথা থেকেই বললাম আর কি। মেঘও বলে, এই লোকটা না, এই লোকের কথা যে করলা, এসব তো সম্ভবই না, কিন্তু কে হবে? এর মধ্যে ফুচকা খাওয়া শেষ। এবার বিল দেওয়ার পালা। পিহু জোর করে যায় নিজে একাই বিল দেবে বলে, তবে দিতে গিয়ে শোনে বিল দেওয়া হয়ে গেছে। জিজ্ঞেস করলে বলে একটা ছেলে এসে দিয়ে গেছে। অনেক জোরাজোরি করেও লাভ হয়নি, লোকটা টাকা রাখেনি।
মেঘ ভীষণ অবাক, কি হচ্ছে আজকে এসব কিছু বুঝতে পারছে না। সেকেন্ড ক্লাসে একজন এসে বলে মেঘ আহমেদকে প্রিন্সিপাল ডাকছে। মেঘ ক্লাস টিচারের পারমিশন নিয়ে প্রিন্সিপালের কক্ষে যায়। আসতে পারি স্যার? মেঘ ভেতরে প্রবেশ করে। জি স্যার। মেঘ চিহ্নিত হয়ে বলে, জি স্যার, কোনো সমস্যা? প্রিন্সিপাল হালকা রাগী গলায় বলে। মেঘ ভয়ে মাথা নিচু করে ফেলে। তা দেখে স্যার আবার বলে। মেঘ সালাম দিয়ে বের হয়ে আসে। উনি তো বলেছিলেন স্যারকে বলবেন না, তাহলে উনি মিথ্যে বলেছেন? মেঘের কান্না পাচ্ছে খুব। তার ফিউচারে কিছু করার ইচ্ছে ছিল, নিজের ইনকাম করার স্বাধীন হতে চায় সে। এখন মা চাচিরা জানলে আর পড়তে দেবে না, তার স্বপ্ন এখানেই শেষ। তবে রুদ্রের উপর অনেক রাগ হচ্ছে। নাম্বারে কল দেয়, দুবার রিং হতে রিসিভ করে। হ্যালো, আপনি এখন কোথায়? ক্লাসে। কেন? লাইব্রেরিতে আসবেন 2 মিনিটের মধ্যে। বলেই কল কেটে দেয়। এদিকে রুদ্র অবাক হয়ে যায়, এই মেয়ে এভাবে কথা বলছে তার সাথে, আবার অর্ডার দিচ্ছে। তবে ভয় শুনে মনে হচ্ছে কিছু হয়েছে, তাই হাঁটা দেয় লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে এখন কেউ নেই, এখন ক্লাস টাইম। তাই রুদ্র ভেতরে ঢুকে দেখে মেঘ টেবিলে মাথা রেখে বসে আছে। এগিয়ে যায়। তোমার সাহস কিভাবে হয় আমাকে এইভাবে অর্ডার দেওয়ার? মেঘ রুদ্রের কর্কশ কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। মেঘের মুখটা দেখতেই রুদ্রের বুক ধক করে ওঠে। মেয়েটি কাঁদছে, কিন্তু কেন? কি হয়েছে? কাজ? কিছু বলার আগে মেঘ ঝড়ের বেগে এসে রুদ্রের সামনে দাঁড়ায়। আপনি একটা মিথ্যাবাদী প্রতারক। আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে নিজের চাওয়া হাসিল করছেন। রুদ্র ভ্রু কুঁচকায়। সে আবার এমন কি করেছে? এই ইডিয়েট, কি সব বলছো? ভেবে বলছো? মাথা গেছে? এখন সাধু সাজছেন? প্রিন্সিপালকে আমার নাম বলে এখন এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। বলে এই ডুকরে কেঁদে ওঠে। আমি তো বলেছিলাম না, আমি ইচ্ছাকৃতভাবে মারিনি, ক্ষমাও চেয়েছি। আপনার কথা মতো কাজও করেছি, তবুও কেন এমন করলেন? এখন আমার পরিবারের কেউ এসব জানলে আমার লেখাপড়া বন্ধ করে দেবে। আমি আমার ড্রিম পূরণ করতে পারবো না। আমি অনেক দূর একা কোথাও থাকতে চাই, একটু শান্তিতে মরতে চাই। তবে সেই শান্তিও মরার আগে আর পাবো না আপনার জন্য। মেয়েটি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়েছে। রুদ্র মেঘের কথাগুলো শুনে কি বলবে বুঝতে পারছে না। শেষের কথাগুলো তাকে ভীষণ ভাবিয়ে তুলছে। তার জন্য কিভাবে? আর সে তো কাউকেই কিছু বলেনি। সেও হাঁটু গেড়ে বসে বলে, লিসেন মেক, তোমার কথা ভুল হচ্ছে। আমি কেন স্যারকে বলতে যাব? আমি এমন কিছুই বলিনি। তো স্যার জানলেন কিভাবে? আর কালকে আমার অভিভাবক ডাকিয়েছেন, এসব কি? বিলিভ মি মেক, আমি কিচ্ছু বলিনি। মেঘ চিৎকার করে বলে, আপনি কিছু বলেননি? তবে জানলো কিভাবে? ভূত বলেছে নাকি এসে? রুদ্রের মাথা গরম হয়ে যাচ্ছে। তবুও এই মেয়েটিকে সহ্য করছে। অন্য কেউ হলে এতক্ষণে থাপ্পড় খেয়ে যেত এমন কথা বললে। তবে এখন পারছে না কেন? তার উপর এই মেঘের কান্না সহ্য হচ্ছে না। নিজেকে শান্ত করে বলে, আচ্ছা, আমি দেখছি কে বলেছে। আর তুমি কান্না বন্ধ করো। তোমার অভিভাবক আনা লাগবে না, আমি অ্যাঙ্গেলের সাথে কথা বলছি। মেঘ একটু থেমে রুদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি সত্যি বলেননি? রুদ্র থমকে যায়। কান্নার ফলে মেঘের নাক লাল হয়ে গেছে, গালেও হালকা লালাভা। অধর ফুলিয়ে রেখেছে। ভেজা চোখে বড় বড় করে তাকিয়ে উত্তরের আশায়। রুদ্র যেন নতুন কিছু অনুভব করছে, বুকে চিনচিনে ব্যথা। মেঘ আবার প্রশ্ন করে। রুদ্রের ধ্যান ভাঙে। হ্যাঁ হ্যাঁ, আমি বলিনি, জানিও না। তবে টেনশন করো না, কে বলেছে জানতে সময় লাগবে না। বলেই উঠে দাঁড়ায় মেঘের দিকে হাত বাড়িয়ে। উঠে ক্লাসে যাও। মেঘ কিছু না ভেবে রুদ্রের হাত ধরে উঠে দাঁড়ায়, জামা ছেড়ে চলে যায়। রুদ্র নিজেকে নিজেই প্রশ্ন করছে, কি হচ্ছে এসব রুদ্র? কিসব ভাবছিস এই মেয়েটাকে নিয়ে? আমি কি? নো রুদ্র, ইউ আর নট ইন্টারেস্টেড। নো নো। নিজেকে নিজে বোঝাতে বোঝাতে চলে যায়। মেঘ ক্লাসে পা রাখতেই পিহু আর সুমনা যেন হাওয়ার বেগে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। চোখে মুখে উৎকণ্ঠা, কণ্ঠে প্রশ্নের ঝড়। কি বলেছে স্যার? হঠাৎ ডেকে পাঠালো কেন? এত দেরিও হলো কেন? তুই কি কাঁদছিস? মুখ এমন ফ্যাকাশে লাগছে কেন? স্যার বকা দিয়েছে বুঝি? প্রিয় বান্ধবীদের একের পর এক প্রশ্ন অতিষ্ঠ হয়ে ওঠে মেঘ। সে যেন একদম বন্ধ করা জিজ্ঞাসার ভেতরে আটকে গেছে। বইন, তোরা এক এক করে জিজ্ঞাসা কর। এভাবে ঝাঁপিয়ে পড়লে কোনটা বলবো কোনটা না। পিহু গাল ভার করে বলে,
তাহলে উত্তরও একসাথে করে দে। তুই জানিস না কতটা টেনশনে ছিলাম আমরা। মেঘ খুলে বলে তার উপর ঘটে যাওয়া ঘটনাগুলো। সব শুনে তারাও টেনশনে পড়ে যায়। কিন্তু খবরটা দিল কে? জানি না, মেঘ তপ্ত নিঃশ্বাস ফেলে। তবে উনি বলেছেন খোঁজ নেবেন আর অভিভাবক আনতে হবে না। সুমনা তখন নখ কামড়ে বলে, তবে রুদ্র ভাইয়ের সাথে না জেনে এমন ব্যবহার করা ঠিক হয়নি। যতই হোক না কেন উনি তো সিনিয়র। মেঘ মাথা হালকা উপরে উঁচিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। আমার কি করার? সেই মুহূর্ততে মাথা যেন কিছুই কাজ করছিল না। পিহু সান্ত্বনা দিয়ে বলে, থাক, উনি বুঝবে হয়তো। আর পরে সরি বলে দিস, তাহলেই হয়। মেঘ ছোট করে বলে, হুম। এদিকে রুদ্র প্রিন্সিপালের সাথে কথা বলে পরিস্থিতি সামলায় আর জানতে পারে অনুপমা স্যারকে পুরো ব্যাপারটা জানিয়েছে। প্রশ্নটা মাথায় ঘুরতে থাকে, অনু কেন বলল? সে আর দেরি না করে সরাসরি বন্ধুদের দিকে এগোয়। সবাই প্রশ্ন নিয়ে বসে আছে কোথায় গিয়েছিল ক্লাস রেখে। রুদ্র কারো দিকে না তাকিয়ে সোজা গিয়ে অনুপমার সামনে দাঁড়ায়। স্বাভাবিক তার কণ্ঠ, তবুও ভেতরে টনটনে একটা রাগ। স্যারকে বললি কেন? অনু ভ্রুকুচকে তাকায়। কি? রুদ্র অধীর অথচ কাচের মতো কাটা কণ্ঠে বলে, মেঘ আমার মাথা ফাটিয়েছে। মেঘ নামটা শুনতেই অনুর মুখটা যেন রক্তবর্ণ ধারণ করে, চোখে মুখে অগ্নিস্ফুলিঙ্গ সরায়। হ্যাঁ, আমি বলেছি। কারণ কিছু মেয়েকে বিচার ছাড়া ছেড়ে দিলে তারা মাথায় উপর উঠে বসে। বাকিরাও অবাক অনুর কাজে। সায়ান বলে, অনু আমাদের তো জানালিও না। জানানোর কি আছে? যা সত্য তা বলে দিয়েছি, শেষ। রুদ্র এবার গলার স্বর একটু শক্ত করে। কিন্তু আমি তো সেদিনই সবাইকে বলেছিলাম এসব যেন স্যারের কানে না যায়। তোর কানে কি যায়নি? আমার না বলার পরেও আমার ব্যক্তিগত কাজে কেন ইন্টারফেয়ার করলি? অনু হকচকিত। রুদ্র, আমি তো তোর বন্ধু। বন্ধু হয়েছিস বলেই কি সাহস পেয়ে গেছিস? তুই ওই সামান্য একটা মেয়ের জন্য আমার সাথে এভাবে কথা বলছিস? কথা সেটা না, কথা হচ্ছে আমার স্পষ্ট নিষেধ থাকা সত্ত্বেও তুই আমার ব্যাপারে হস্তক্ষেপ করলি কেন? অনুপমা যেন এক অচেনা রুদ্রকে দেখছে, অবিশ্বাসে ভরা দৃষ্টিতে বলে, রুদ্র, যা বলছিস ভাবনা চিন্তা করে বলছিস তো? ভেবেই বলছি। রুদ্রর সোজা সাপটা উত্তর। 2 দিনের একটা মেয়ে এসে তোর মাথা ফাটিয়ে দিল, তুই কিছুই বললি না। আর আমি স্যারের কাছে পুরোটা বলেছি বলেই তুই আমার সাথে এমন ব্যবহার করছিস। তোর কাছে ওই মেয়ে বড় না আমি? রুদ্র ঠান্ডা কিন্তু কঠোর কণ্ঠে বলে, আমার কাছে আমার জবান বড়। আমি যা বলি তার খেলাফ হলে সেটা আমি সহজে মেনে নিতে পারি না, কারণ আমি অযথা কথা বলি না। নেক্সট টাইম যদি এই ভুল আবার করিস তাহলে তুই যে আমার বন্ধু সেটা ভুলে যেতে বাধ্য হব। রুদ্র বেরিয়ে যায় ক্লাস থেকে। রাহুল এবার হতাশ হয়ে বলে, তুই জানিস না রুদ্র কেমন? সবার থেকে আলাদা, একরোখা টাইপের। সে যা বলে তা না হলে কি করে জানিস তো? উদয় ফ্রেন্ডশিপে ঝামেলা লাগালি। অনু অবাক নয়নে দেখছে রুদ্রকে, তার ভেতরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এ কোন রূপ রুদ্রের? এই সামান্য একটা মেয়ের জন্য এমন করছে? তবে কি মেঘের জন্য আমি আমার রুদ্রকে হারিয়ে ফেলবো? বাকিরাও অনুকে রেখে রুদ্রের পেছনে যায়। তবে মাঠের মাঝে আসতেই মেঘ রুদ্র ততক্ষণে বাইক নিয়ে বেরিয়ে গেছে। সবাই একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেঘ ক্লাস শেষ করে সুমনা পিহুকে সঙ্গে নিয়ে মাঠের সাইডের গাছের নিচে যায়, যেখানে রুদ্ররা বসে। সে অনুতপ্ত রুদ্রের সাথে এভাবে কথা বলায়, তাই একটা সরি বলা দরকার। তবে সেখানে এসে দেখে কেউ নেই। কি ব্যাপার, আজকে এখানে একটাও নেই? সুমনা ভ্রু কুঁচকায়। হয়তো ক্যাম্পাসে সব। পিহুর কথা শুনে ক্যান্টিনে যায়, সেখানে অনুকে দেখতে পায় একটা টেবিলে একা বসে আছে। তা দেখে মেঘ এগিয়ে যায়, মুচকি এসে জিজ্ঞেস করে, আপু রুদ্র ভাইয়া কি চলে গেছে? অনু মাথা তুলে দেখে মেঘ এমনি এই মেয়ের উপর রেগে তার উপর সে এসে রুদ্রের কথা জিজ্ঞেস করছে। অনু দাঁড়িয়ে যায়, রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের সর্বশক্তি লাগিয়ে মেঘের গালে চড় মেরে বসে। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধতা নেমে আসে। হঠাৎ থাপ্পড়ের শব্দে আশেপাশের সব স্টুডেন্টস তাদের কথা থামিয়ে মেঘের দিকে তাকিয়ে। মেঘ হতভম্ব, ঠোঁট কাঁপছে, গাল জ্বলছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। পিহু সুমনা ছুটে আসে তার দিকে। পিহু গলা কেঁপে ওঠে ক্ষোভে। সিনিয়র বলে যা খুশি তাই করবেন? সুমনারও চোখ মুখ লাল।
বেশ করেছি। তোদের এই ছোটলোক থার্ড ক্লাস বান্ধবীর জন্য আজকে এই প্রথম আমার এত বছরের ফ্রেন্ডশিপে ঝামেলা হলো। মুখ সামলে কথা বলবেন, নয়তো সিনিয়র যে সেটা ভুলে যাব। কারে কি বলি, সবই তো এক ক্ষেতের মূলায়। বলেই অনু চলে যায়। কিন্তু মেঘ অবাক, তার কারণে ওনার ফ্রেন্ডশিপে কি হলো সে কিছুই বুঝছে না। পিহু সুমনা মেঘকে সেখান থেকে নিয়ে চলে আসে। পিহুর রাগে মাথা ফেটে যাচ্ছে। চিন্তা করিস না মেঘ, এই মেয়ের সঠিক জবাব যদি আমি না দিয়েছি তবে আমিও পিহু চৌধুরী না। মেঘ তাচ্ছিল্য করে বলে, বাদ দে, এসবে অভ্যাস আছে। হুদাই ঝামেলায় জড়াস না তোরা। সুমনা মেঘকে চুপ করিয়ে দেয়। চুপ, বেশি সত্যি সাবিত্রী সাজতে আসবি না। এই মেয়ের ক্লাস আমরাই নেব। দেখ গালটা কি লাল করে ফেলেছে, আঙুলের দাগ স্পষ্ট। হয়েছে, এবার নিজেদের বাসায় যা, আমার দেরি হচ্ছে, যেতে হবে। মেঘ তাদের থেকে বিদায় নিয়ে চলে আসে। রিকশার জন্য দাঁড়াতেই একটা খালি রিকশা এসে হাজির। আপা, উঠে পড়ুন, কোথায় যাবেন? মেঘ বিষণ্ণ মনে উঠে পড়ে রিকশায়, নিজের ঠিকানা বলে। রিকশা চলতে থাকে তার আপন গতিতে। বাসের কাছে থামতে মেঘ রিকশা থেকে নেমে ভাড়া বের করবে, তার আগে এই রিকশা চলে যাচ্ছে তা দেখে, এই মামা, ভাড়া না নিয়ে যাচ্ছেন কেন? দাঁড়ান। ভাবি, ভাড়া লাগবো না, বাইদি দিছে। মেঘ হতবাক হয়ে যায়। আবার সেই ভাই? কে এই ভাই যে এত কিছু করছে আমার জন্য? পিহু বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা না বলেই ভাইয়ের রুমের দিকে অগ্রসর হয়। সে ভীষণ রেগে আছে দেখেই মনে হচ্ছে। বাড়ির সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, তবে সে কাউকে কিছুই বলেনি। পিহু ভাইয়ের রুমে এসে ধুম করে দরজা খুলে ভেতরে ঢোকে। হঠাৎ শব্দে রুদ্রের হালকা ঘুম ঘুম ভাব উড়ে গেল। দরজার দিকে তাকাতেই দেখতে পায় বোনের রাগী মুখ। পিহুর আবার কি হলো, চিহ্নিত হয়ে উঠে আসলো বোনের কাছে। কি হয়েছে পিহু, এইভাবে কেউ দরজা খুলে? পিহু সেসবে তোয়াক্কা না করে রেগে বলে, ভার্সিটি কি একা তোমাদেরই? যা মন চায় তা করবে জুনিয়রদের সাথে? বোনের কথা শুনে রুদ্র ভেবে নেয় পিহুকে কেউ কিছু বলেছে বুঝি। তোকে কে কি করেছে জাস্ট নামটা বল, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমাকে না, তোমার প্রাণপ্রিয় বান্ধবী অনু না ফনুর বাচ্চা আমার বান্ধবীকে থাপ্পড় মেরেছে। এত সাহস কে দিয়েছে তাকে? পিহুর কথা শুনতেই রুদ্রের ভ্রু কুঁচকে আসে। ঘটনা কি সেইটা বল, হুদাই থাপ্পড় মারবে কেন? আর তোর কোন বান্ধবী? পিহু ভাইয়ের দিকে চোখ কটমট করে তাকায়। মেঘকে থাপ্পড় মেরেছে ওই মেয়ে, সাথে থার্ড ক্লাস যা নয় তা বলেছে তাকে। মেঘকে থাপ্পড় মেরেছে শুনে রুদ্রের চল শক্ত হয়ে ওঠে। কখন মেরেছে? ক্লাস শেষ করে তোমাকে খুঁজতে গেছিলাম ক্যান্টিনে, তোমাকে না পেয়ে ওই ডাইনেকে দেখে মেঘ জিজ্ঞেস করে তোমার কথা, কিন্তু শালি অনুর বাচ্চা কিছু না বলেই ঠাস করে চর মেরে বসে ভরা ক্যান্টিনে। সবাই কি করে তাকিয়েছিল মেঘের দিকে, মজা নিচ্ছিল। আর ওই মেয়ে বলছিল মেঘের জন্য নাকি তার ফ্রেন্ডশিপে ঝামেলা হয়েছে, ব্লা ব্লা ব্লা। রুদ্র শান্ত কণ্ঠে বলে, তোর বান্ধবীকে মেরে চলে গেল আর সে তাকে তাকে দেখছিল, পাল্টা চর বসাতে পারেনি? এই মেয়ে একটু বেশি ভীতু, চর খেয়েও কিছু বলেনি ঝামেলা হবে দেখে। উল্টো আমরা প্রতিবাদ করায় আমাদের টেনে নিয়ে এসেছে, বলে আমার জন্য তোরা ঝামেলায় পড়িস না, তবে তুমি যদি এর একটা বিচার না করো তবে তোমার খবর আছে। রুদ্র বিছানায় শুয়ে বলে, ওমা, তোদের মেয়েদের ঝামেলা আমি কি করবো আছে? তোরা মেয়েরা তো ঝগড়ায় পারদর্শী, তোরাই ঝগড়া কর। যা তো যা, ঘুমাবো। পিহু ভাইয়ের এমন কথা শুনে রেগে যায়, ভাইয়ের উপর বালিশ ছড়ে। তুমি কি করবে মানে? তোমার ভণ্ড বান্ধবী দেখে ছেড়ে দিয়েছি, নয়তো ওর জায়গায় অন্য কেউ হলে হাতটা ভাঙতে সময় লাগতো না আমার। এমনি এমনি ক্যারাটে শিখিনি। পিহু কথাটা বলে চলে যায়। রুদ্র হেসে ফেলে, পর মুহূর্তেই মুখটা লাল হয়ে ওঠে। অনুর এমন করার কারণ কি এই মেয়েটার সাথে সে ভেবে পাচ্ছে না। এদিকে পিহু ফ্রেশ হয়ে নিচে নামতেই তার বাবা এরশাদুল চৌধুরীর ডাকে তার কাছে যায়। আমার আম্মুটা বুঝি আজকে ভার্সিটির থেকে ফিরে অনেক রেগেছিল? কেউ কিছু বলেছে? আমাকে বলো, একদম জমান কেটে ফেলবো। কার এত সাহস? পিহু বাবার কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ে। আব্বু, আমাকে কেউ কিছু বলবে সেই সাহস আছে বুঝি কারো? আর বললে বুঝি আমি ছেড়ে দিব?
আমিও এরশাদুল চৌধুরী ওরফে মন্ত্রী মশাইয়ের একমাত্র আদরের মেয়ে। কেউ কিছু বললে মুখ ভেঙে দিয়ে আসবো। তখনই এনামুল চৌধুরী নিচে নামতে নামতে বলেন, ভাইজান, তুমি কি আমার ছোট পরীটাকে এত ভীতু মনে করো নাকি? সে নিজেকে নিজ প্রোটেক্ট করতে পারে। এরশাদুল চৌধুরী মুচকি হাসে। পিহু তার ছোট বাবার কথা শুনতেই উঠে তার কাছে চলে যায়। মেয়েটা বড় আদরের, চৌধুরী পরিবারের ছোট মেয়ে, সবার জান সে। এরশাদুল চৌধুরী বর্তমানে দেশের পররাষ্ট্রমন্ত্রী, আর তার ছোট ভাই এনামুল চৌধুরী তিনি পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন। তাদের বাবা আলী চৌধুরী, যিনি গত হয়েছেন 8 বছর হয়েছে, আর মা আফসানা চৌধুরী, যিনি এখনও বেঁচে আছেন। এরশাদুল চৌধুরীর স্ত্রী সিদ্দিকা ও তাদের 2 ছেলেমেয়ে, রুদ্র চৌধুরী ও পিহু চৌধুরী, আর এনামুল চৌধুরী ও তাহেরা চৌধুরী 3 ছেলেমেয়ে। বড় ছেলে 7, রুদ্রের থেকে 1 বছরের ছোট। মেঝো মেয়ে সামিয়া এবার অনার্স 2য় বর্ষে, আর ছোট ছেলে তাহমিদ এবার ইন্টার 2nd ইয়ারে। এই হলো চৌধুরী পরিবার। আজ শুক্রবার হওয়ায় মেঘ বাড়িতেই, সকাল থেকে তেমন কোনো কাজ নেই তার, কারণ আজ বড় আব্বু বাসায় থাকায় কেউ মেঘকে কিছুই বলছে না। নামাজ পড়ে দুপুরের খাবার সবার সাথেই খেয়ে নেয়। বিকেলের দিকে মেঘ ফেসবুকে গল্প পড়ছিল। তার উপন্যাসের প্রতি একটা অন্যরকম নেশা কাজ করে। সেই 10ম শ্রেণী থেকে টিফিনের টাকা জমিয়ে জমিয়ে বই কিনে পড়তো সে। তবে এখন স্মার্টফোন থাকায় ফেসবুকে এসে অহরহ পড়তে পারে। হঠাৎ ফোনে কল আসায় একটু বিরক্ত হয় মেঘ, তবে পরক্ষণেই মনটা ভালো হয়ে যায়। পিহুরা ভিডিও কল করেছে, মূলত মেসেঞ্জারে গ্রুপ কল। সে জয়েন হতে পিহু জিজ্ঞেস করে, কি করিস মেঘ? এই তো গল্প পড়ছিলাম। তুই কি সারাক্ষণই গল্প পড়তে থাকিস নাকি? আরে না, সময় পেলে একটু আধটু পড়ি, ভালো লাগে। সুমনা কথার মাঝে আফসোসের সুরে বলে, এখন কি আর গল্পের মতো আছে? কিছু পাবলিক গল্পের নামে অশ্লীল লিখছে। আমি আগে পড়তাম, তবে এখন আর ভালো লাগে না। এখনো অনেক লেখক লেখিকা আছে যারা রুচিশীল গল্প লিখেছে, হয়তো তেমন ভাইরাল হচ্ছে না, তাই চোখে পড়ছে না, তবে খোঁজ করলেই পেয়ে যাবে। না, আচ্ছা, সেসব কথা পরে হবে। আগে শোন, যে কারণে কল করেছি, একটা ইম্পর্টেন্ট কথা। পিহুর কথা শুনে মেঘ সুমনা ভ্রু কুঁচকে যায়। এই মেয়ের আবার কি ইম্পর্টেন্ট কথা আছে? পিহু ওদের প্রশ্নবোধক চাহনি দেখে নিজেই বলতে শুরু করে, সামনের সপ্তাহে আমার জন্মদিন, তোরা কিন্তু চলে আসবি। সুমনা এক্সাইটেড হয়ে যায়। তাকে বলতে হয় আমি তো সবার আগে যাব। পিহু মেঘের দিকে তাকায় তার উত্তরের আশায়, তবে সে কিছুই বলছে না। কিন্তু মেঘ যে কিছু বলছে না। মেঘ, আসবি না তুই? মেঘ হালকা হাসে, তার এসবে যাওয়ার কপাল নেই। স্কুলে থাকতে একবার এক বান্ধবীর জন্মদিনে যেতে চেয়েছিল বলে তার মা তার গায়ে হাতও তুলেছিল। কারো বাসায়ও যেতে দিত না। অবশ্য সারাক্ষণ বাড়িতে না থাকলে এটা ওটা অর্ডার কাকে দিবে তারা? মলিন হেসে বলে, আরে আমাকে যেতে দেবে না। পিহুর মনটা খারাপ হয়ে যায়। সে চেয়েছিল মেঘ আর সুমনাকে তাদের বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিতে। কেন? আমি তোর পরিবারের সাথে কথা বলবো, তাদের রাজি করাবো। রাজি হবে না রে হুদাই, আমি চিনি ওদের। ধুর, তোর বড় আব্বুকে কল দিয়ে বলবো, তাহলেই হয়ে যাবে। উনি রাজি হলে বাকিরা কে কি বলবে? সুমনার কথায় পিহু সম্মতি দেয়। মেঘ আর কিছু বলে না। যদি বড় আব্বু রাজি থাকে তাহলে তারাও যেতে আপত্তি নেই। হঠাৎ একটি ছেলে এভাবে তাদের সামনে হাঁটু গেড়ে বসায়, তারা বিহ্বলিত হয়ে একে অপরের দিকে চাওয়াচাই করছে। বুঝে উঠছে না আসলে কাকে প্রপোজ করতে আসলো। হাতে তো গোলাপ বা অন্য ফুলও নেই, আছে 3টা চকলেট। সুমনা বিস্ময় নিয়ে প্রশ্ন করেই ফেললো, ভাই কোনটা, নীলটা না কালাটা? মূলত আজকে পিহু কালো আর ধূসর রঙের মিশ্রণে জামা পরেছে, আর মেঘ নীল। সেই সুবাদে ওদের দুজনকে ইঙ্গিত করেই বলেছে। সুমনার কথায় ছেলেটি হালকা মাথা চুলকে লজ্জাভাব নিয়ে বলে, 3টাই। 3জনকেই লাগবে। শুনে সবাই চমকিত কণ্ঠে একসাথেই কি বলে চিৎকার করে ওঠে। তাদের চিৎকার শুনে ছেলেটি কানে ধরে উঠে দাঁড়ায়, হাঁটু ছাড়তে ছাড়তে বলে, আরে ভাই, কানের পর্দা ফাটাই দিবি নাকি? আমি কি প্রেম করতে প্রপোজাল দিলাম নাকি? আমি তো তোদের সাথে ফ্রেন্ডশিপ করতে প্রপোজাল দিলাম।
মেঘলা অবাকের চরম লেভেলে পৌঁছে গেছে। ফ্রেন্ডশিপ প্রপোজাল, তাও আবার এভাবে। এদের স্টার্ট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে রিক নিজেই কথা বাড়ায়। হেই বোবাইস, আই এম রিক মির্জা, তোদের ক্লাসমেট, কিন্তু এখন থেকে তোদের বন্ধু। বলেই সবার হাতে একটা করে চকলেট ধরিয়ে দিল। পিহু বিস্ময় নিয়েই বলে,